বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। আমার মাস্টার্স শেষ হলো 2025 সালে, কিছুদিন আগে আমার মাস্টার্স রেজাল্ট হলো। সো আমি এখন আপাতত প্রাক্তন শিক্ষার্থী এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। আর আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ রাহিজি চৌধুরী তার নাম। সে নিজে একজন প্রার্থী এখানে এবং সে নিজে সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী হয়ে কেন্দ্রীয় সংসদ থেকে স্বতন্ত্র থেকে নির্বাচন করছে। তো আমি সে সম্পর্কে আমার ছোটো ভাইয়ের মতো, তার সাথে আমার পরিচয় 2020 সাল থেকে। সে একদম আমার খুবই ক্লোজ একটা ছোটো ভাই এবং তার ভলান্টিয়ার হিসেবে আমি এখানে ভোট দিতে এসেছি। আমি একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমি তো নিজের ভোটটা নিজে দিতে পারবো না, যেহেতু এখানে আমার ভোট নেই। কিন্তু আমার চাকসু নির্বাচনে আমার ভোট দিয়ে অংশগ্রহণ করার সুযোগ হচ্ছে আমার ছোটো ভাইয়ের মাধ্যমে। ও হচ্ছে নিজে একজন সাহিত্যিক, রাহি নিজে একজন সাহিত্যিক। তার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। সে বেসিক্যালি কবিতা লিখে, গল্প উপন্যাসও লিখে। তার প্রকাশিত 2টা বই আছে, একটা মুক্ত কবির কাব্য এবং দ্বিতীয় বইটি হচ্ছে হৃদয় লেলিহান। লেখা চলমান আছে, সে প্রতিনিয়তই কবিতা লিখে। তো সে সাহিত্য নিয়ে, সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তার গবেষণা, তার বিভিন্ন অ্যানালাইসিস সে হচ্ছে চলমান রেখেছে। এবং সে সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হিসেবে এবার নির্বাচনে প্রার্থিতা করছে। তো এই ছিল তার ব্যাপারে বিস্তারিত। দেখুন, আমি ভোটকারী হিসেবে, আমি ভোট দিব এই হিসেবে আমি নিজের ভোটটা যদি নিজে দিতে পারি, সেটার আনন্দটাই অন্যরকম হতো, সেটার আমেজটাই অন্যরকম হতো। আমার মধ্যে এক ধরনের অনুভূতি তৈরি হতো যে হ্যাঁ, আমার ভোটটা আমি আমার পছন্দ মতো, আমার নিজের ইচ্ছা মতো, নিজের কাছে গোপনীয়তা রক্ষা করে আমি হচ্ছে ভোটটা দিতে পারবো। কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে কি হচ্ছে, ওদের জন্য কিন্তু ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার একটা সিস্টেম সম্ভবত ওই নির্বাচনী কমিশনের যে বিজ্ঞপ্তি আছে ওটাতে ছিল। ওটাতে একটা পয়েন্ট ছিল এরকম যে তারা হচ্ছে ব্রেল পদ্ধতিতে তাদের জন্য ব্যালট পেপার তৈরি করা হবে এবং তারা হচ্ছে নিজেদের ভোটটা নিজেরাই দেবে। কিন্তু এটার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এজন্য দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্য একজনের সহায়তা নিয়ে ভোটটা দিতে হচ্ছে। তো সে কিন্তু নিজের ভোটটা নিজের মতো করে দিতে পারছে না। এখন সে যখন তার ভোটটা যখন আমি দিতে আসছি, এটা হয়তো আমি অনেক ক্লোজ, আমি তার কথা মতোই ভোটটা দিব, কিন্তু সে কিন্তু নিশ্চিতভাবে বলতে পারছে না যে আমি তার নির্ধারণ করা ভোটটাই দিচ্ছি কিনা। আমি কিন্তু চাইলে এখানে কারচুপি করতে পারছি। তো এই জায়গাটা তারা যদি ব্যালট পেপারটা ব্রেলে তৈরি করে দিত, তাহলে কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য নিজের ভোটটা নিজের পারফেক্টলি দেওয়ার একটা সিস্টেম থাকতো, যেহেতু ওরা পড়াশোনাও করতে পারে ব্রেলে। সো একটা ব্যালট পেপার ব্রেলে করাই যেত, কিন্তু এটা করা হয়নি। তো এইটা আমার মনে হয় যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রধান একটা ওই অসন্তুষ্টিতার জায়গা, যে ওরা নিজেদের ভোটটা নিজেরা দিতে পারছে না। আমি 2019 ক্যাম্পাসে এসেছি। 2019 ক্যাম্পাসে আসার পর থার্ড আই নামে একটা সংগঠন এই দৃষ্টি প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করা শুরু করেছে তখন। তো বেসিক্যালি এই থার্ড আই অর্গানাইজেশনটা কাজ করতো দৃষ্টি প্রতিবন্ধীদের শ্রুতি লেখক ম্যানেজ করা, তারপর রেকর্ডিং নিয়ে কাজ করা। যেহেতু ওরা তো বই দেখে দেখে পড়তে পারছে না, তো তাদের পড়াশোনাগুলো কিভাবে হবে, পড়াশোনাগুলো হচ্ছে রেকর্ডিংয়ের মাধ্যমে ওদেরকে শিখতে হয়। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন করে কি, ওদের তো ভর্তির প্রসিডিউরটা একটু ডিফারেন্ট। ওরা হচ্ছে মৌখিক পরীক্ষাতে ওদেরকে বেশি হাইলাইট করা হয়, মানে মৌখিক পরীক্ষা দিয়ে তারা হচ্ছে ভর্তি হতে পারে। কিন্তু ভর্তি হওয়ার পর যে ক্লাসের মডিউল আছে, ক্লাস লেকচার দেওয়ার সিস্টেম বা ক্লাস ম্যাটেরিয়ালসগুলো যেগুলো প্রোভাইড করা হয়, এগুলোতে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আলাদা করে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। নর্মাল বই থেকে তাদেরকে পড়াশোনা করতে হয়, যেটা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য খুবই অসুবিধাজনক একটা ব্যাপার। তাদের শ্রুতি লেখক ম্যানেজ করতে হয় নিজে। পরীক্ষার আগের দিন দেখা যায় কি, পরীক্ষার আগের দিন তাদের শ্রুতি লেখক ম্যানেজ হচ্ছে না, তারা তো নিজেদের পরীক্ষা নিজেরা দিতে পারবে না। তো শ্রুতি লেখক ম্যানেজ করাটা ওদের জন্য একটা খুবই হ্যাসেল হয়ে যায়। আমি এই 5 বছর 6 বছর যদি কাজ করেছি, আমি নিজে দেখেছি যে শ্রুতি লেখকের অনুমতি নিতে গিয়ে তাদেরকে কী পরিমাণে হেনস্থা হতে হয়। এক ভবন থেকে আরেক ভবন, নিজের ডিপার্টমেন্ট, তারপরে প্রশাসনিক ভবন, এগুলোতে দৌড়াদৌড়ি করতে করতে একটা স্টুডেন্ট পড়বে কখন? একটা স্টুডেন্ট পড়াশোনারই সময় পাচ্ছে না, কারণ তার মাথায় সার্বক্ষণিক একটা টেনশন থাকে যে আমার শ্রুতি লেখকটা শেষ মুহূর্তে যদি না আসে, অথবা আমি অনুমতি ঠিকঠাক মতো নিতে পারবো কিনা। শ্রুতি লেখক খোঁজার জন্য আবার তাদের হচ্ছে অনেক ধরনের হেনস্থার শিকার হতে হয়, কারণ একই ডিপার্টমেন্টের কোনো শিক্ষার্থী হচ্ছে শ্রুতি লেখক হতে পারবে না, একই ফ্যাকাল্টির কোনো শিক্ষার্থী শ্রুতি লেখক হতে পারবে না, তাদেরকে ফ্যাকাল্টি ডিফারেন্ট হতে হবে। আবার দেখা যায় কি, পরীক্ষাগুলো সব ডিপার্টমেন্টের মোটামুটি একই ফ্যাকাল্টির সব ডিপার্টমেন্টের পরীক্ষা একই সময় শুরু হয়। তো এরকম একজন স্টুডেন্টকে তারা খুঁজে পাওয়া যে কিনা তার ডিপার্টমেন্টের না, তার ফ্যাকাল্টির না, অন্য একটা ফ্যাকাল্টি থেকে এসছে,
তো এটা আসলে মানে শ্রুতিলেখক খোঁজার কাজটা একজন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য খুবই হ্যাসেলের হয়ে যায়। এটা নিয়ে যদি কাজ করা যায়, যারা হচ্ছে আসবে ক্ষমতায়, তারা যদি এই বিষয়টা নিয়ে কাজ করে, প্লাস আরও আবাসন সমস্যা আছে, তারপর পরীক্ষার বিষয়টা তো বললামই, ম্যাটেরিয়ালস যদি ব্রেইলেস করা যেত, প্রোভাইড করা যেত তাদের ম্যাটেরিয়ালসগুলো, যেহেতু বইগুলো রাস্তায় চলাচলের জন্য হচ্ছে উপযোগী না, তাদের চলাচলে অনেক ধরনের সমস্যা হয়, দেখা যায় কি চলাচল করতে গেলেই তাদেরকে হচ্ছে অন্য একজন ভলান্টিয়ারের সহযোগিতা নিতে হচ্ছে, আবাসন সমস্যা আছে, রুমগুলো তো সবার জন্য সেম, তো তাদের জন্য আলাদা করে কোনো রুম ব্যবস্থা এগুলো তো নেই। আবার ধরেন যে ডিপার্টমেন্টগুলো আছে, ডিপার্টমেন্টগুলোতে দৃষ্টি প্রতিবন্ধীরা যে হাঁটাচলা করবে ওদের জন্য আলাদা কোনো রাস্তা নেই বা জায়গা নেই, যেটা দেখে ওরা হচ্ছে বুঝতে পারবে আমি কোন রুমের দিকে যাচ্ছি, কোন দিকে ওয়াশরুম আছে, কোন দিকে লাইব্রেরি আছে, এই জিনিসগুলো কিন্তু ওরা দেখতে পাচ্ছে না, ওদেরকে আরেকজনের সহযোগিতা নিয়েই কাজগুলো করতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আই থিঙ্ক কাজ করা উচিত।